জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে অচল হওয়ার পথে আমদানি রপ্তানি কার্যক্রম। আজ সারা দেশে কমপ্লিট শাটডাউন পালন করেছেন আন্দোলনকারী এনবিআর কর্মকর্তা কর্মচারীরা। এতে মারাত্মকভাবে ব্যাহত কর, ভ্যাট ও কাস্টমস দপ্তরের কার্যক্রম। বিক্ষুব্ধ সংস্কার ঐক্য পরিষদ ঘোষণা দিয়েছে রোববারও চলবে শাটডাউন কর্মসূচি। গতিশীল রাজস্ব ব্যবস্থা চালুর লক্ষ্যে গেল 12 মে অধ্যাদেশ জারি করে সরকার, যার মাধ্যমে 2 ভাগে ভাগ করা হয় এনবিআরকে। এ প্রক্রিয়ায় আমলে নেওয়া হয়নি পরামর্শ কমিটির সুপারিশ, এমন অজুহাতে আন্দোলনের সূত্রপাত তখন থেকেই। মূলত ট্যাক্স ও কাস্টমস ক্যাডার থেকে 2 বিভাগের সচিব নিয়োগের দাবি আন্দোলনকারীদের। প্রতিবাদে কলম বিরতি দিয়ে শুরু হয়ে কর্মসূচি এসে ঠেকেছে শাটডাউনে। এই আন্দোলনের সাথে নেই এনবিআর চেয়ারম্যান, এমন অভিযোগে এবার খোদ চেয়ারম্যানের পদত্যাগী দাবি জানিয়েছে আন্দোলনরত সংস্কার ঐক্য পরিষদ। যে কোনো মুহূর্তে আমাদেরকে ডাকলে আমরা নিশ্চয়ই আলোচনায় যাব। এই মুহূর্তে প্রথম প্রতিবন্ধকতা জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের অপসারণের মধ্যে এনবিআর সংস্কার বিষয়ে সৃষ্ট সমস্যা সমাধানে মাননীয় প্রধান উপদেষ্টার সানুগ্রহ হস্তক্ষেপ অবিলম্বে কামনা করছি। 28 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখ থেকে ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দপ্তরে লাগাতার কমপ্লিট শাটডাউন যথারীতি চলবে। কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে সোনা মসজিদ স্থলবন্দর, চট্টগ্রাম বন্দর সহ সারা দেশে বন্ধ হয়ে যায় ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সব কার্যক্রম। হুমকিতে পড়ে বাণিজ্যিক লেনদেন। কাস্টমসের আমি স্টাফ শাখার আরও সাথে কথা বলছি, ওনারা বলছিলেন যে রপ্তানি চলবে, কিন্তু এখন অফিসারদের ডকুমেন্টসের কার্যক্রম তো সব কিছু বন্ধ আছে। আমরা এসআই ওয়ার্ল্ডে আজকে সারাদিনে একটা নাম্বার দিতে পারিনি, ওটা লক করে রাখছে। এনবিআরে অচলাবস্থার জন্য চেয়ারম্যানকে দায়ী করে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত চলমান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়া হয়। ইমদাদ হক, চ্যানেল 24, ঢাকা। এদিকে এনবিআর কর্মীদের আন্দোলনের কারণে পোশাক খাতে প্রতিদিন 2,500 কোটি টাকার লেনদেন ব্যাহত হচ্ছে বলে দাবি করেছেন বিজিএমইএ সভাপতি। অচল অবস্থা ঘিরে জরুরি সংবাদ সম্মেলনে ব্যবসায়ীরা বলেছেন যে কোনো শর্ত ছাড়াই পুরোদমে কাজ শুরু করতে হবে কর্মকর্তাদের। এ সময় আন্দোলনে ব্যবসায়ীদের জড়িয়ে অর্থ উপদেষ্টার বক্তব্যের নিন্দা জানানো হয়। এনবিআর ঘিরে এমন উত্তেজনা দেখা যায়নি এর আগে। সংস্কার ইস্যুতে শুরু হয়ে লম্বা সময়ের এই আন্দোলন এখন গড়িয়েছে চেয়ারম্যানকে অপসারণের এক দফা দাবিতে। ফলে ব্যাহত হচ্ছে সার্বিক কার্যক্রম, আর গুরুত্বপূর্ণ এই প্রতিষ্ঠানের এমন অচল অবস্থায় হুমকিতে ব্যবসা বাণিজ্য। এ নিয়ে ব্যবসায়ীদের কয়েকটি সংগঠন মিলে আয়োজন করে জরুরি সংবাদ সম্মেলন। বলা হয়, অচলাবস্থার কারণে ক্ষতিতে আমদানি রপ্তানি। এরই মধ্যে ক্রয়াদেশ বাতিলের হুমকি দেয়া শুরু করেছেন বিদেশি ক্রেতারা। তাই কোনো শর্ত ছাড়াই কর্মকর্তাদের আন্দোলন প্রত্যাহারের আহ্বান জানান তারা। এক কর্মদিবসের মধ্যে প্রত্যাশিত ইউপি পেতে 10-15 দিন সময় লেগে যাচ্ছে। এতে করে রপ্তানি বিলম্বিত হচ্ছে। সৃষ্ট জটিলতার কারণে কিছু কিছু ক্রেতা বায়ার ইতিমধ্যে এয়ার শিপমেন্ট ও রপ্তানি আদেশ বাতিলের হুমকি দিয়েছে। সর্বাত্মক কর্মবিরতি করা যাবে না, এবং এটা করতে হলে পুরা দেশের অর্থনীতি একটা অলরেডি বিপদে আছে, আরও বিপদগ্রস্ত হবে। বিজিএমইএ সভাপতি দাবি করেন, আন্দোলনের ফলে দৈনিক প্রায় 2,500 কোটি টাকার বাণিজ্য ব্যাহত হচ্ছে, যা এই খাতের জন্য বড় ঝুঁকি তৈরি করবে আগামীতে। প্রতিদিন হলো 2,500 থেকে 2,600 কোটি টাকার মতো। এটা বলা যাবে না যে ক্ষতি হচ্ছে, ডিস্ট্রাকশন হচ্ছে, এবং এটা যে রিকারিং এফেক্ট সেটা হলো এনার্মাস। কারণ হলো এর কারণে যেটা হবে যে কোনো ইন্ডিভিজুয়াল যার হলো শক অ্যাবজর্বিং ক্যাপাসিটি কম, সেই ফ্যাক্টরি বসে যাবে এবং দেউলিয়া হয়ে যাবে। মার্কেট উইল নট ওয়েট ফর বাংলাদেশ। আমরা কি সিগন্যাল দিচ্ছি যে একটা দেশে পুরো কাস্টমস বন্ধ হয়ে যেতে পারে? আমার জানা মতে পৃথিবীতে অন্য কোনো দেশে এরকম উদাহরণ নাই যুদ্ধ ছাড়া। টাকা পয়সার বন্টন নিয়ে ঝগড়া হচ্ছে, মাঝপথে আমরা হচ্ছে বিপদগ্রস্ত। এরা সারা জীবন আমাদেরকে জ্বালাইছে, এখন সরকারকে জ্বালাইতেছে, এখন পুরো জাতিকে জ্বালাবে। সম্প্রতি আন্দোলন ঘিরে ব্যবসায়ীদেরকে জড়িয়ে দেয়া অর্থ উপদেষ্টার বক্তব্যের নিন্দাও জানান বিভিন্ন সংগঠনের নেতারা। আমার মনে অত্যন্ত দুঃখজনক যে এই ধরনের মন্তব্য আমরা অন্তত আশা করি না। মইনুল হাসান, চ্যানেল 24, ঢাকা।
সংস্কার, বিচার ও সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করেছে ইসলামী আন্দোলন, যাতে ঢল নামে দলটির নেতাকর্মীদের। সংহতি জানায় জামায়াত, এনসিপি, এবি পার্টি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল। মহাসমাবেশে ইসলামী আন্দোলনের আমির ইঙ্গিত দেন সমমনা দলগুলোকে নিয়ে জোটবদ্ধভাবে নির্বাচনে অংশ নেয়ার। রাজধানীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশ ঘিরে শনিবার ভোর থেকেই সাজ রব সোহরাওয়ার্দী উদ্যানে। দিন যত গড়ায় বাড়তে থাকে মহাসমাবেশের কলেবর। সংস্কার, জুলাই হত্যার বিচার ও সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের দাবিতে এই কর্মসূচিতে দেশের বিভিন্ন স্থান থেকে আসেন বহু নেতাকর্মী। দুই পর্বের আয়োজনের শুরুতে বক্তব্য দেন স্থানীয় ও মহানগর পর্যায়ের নেতারা। দাবির পক্ষে তুলে ধরেন যুক্তি। পরে সমাবেশে যোগ দেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। সবাই ইসলামী আন্দোলনের 3 দফার প্রতি পূর্ণ সমর্থন জানান। সরকারের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন কোনো নেতা। আমি যদি আমার ভোট দেওয়ার পরে আমার রাইট এস্টাবলিশ করতে না পারি, তাহলে আমার ভোট দেওয়ার কোনো প্রয়োজন নাই। পিআর সিস্টেমে যদি ভোট হয়, হিন্দু সম্প্রদায় ভোট কেন্দ্রে যাবে না। দু একটি দলকে প্রাধান্য দিয়ে বেশিরভাগ জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে গিয়ে কোন সিদ্ধান্ত বাস্তবায়নের দুঃসাহস দেখাবেন না। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, আগামীর বাংলাদেশে আর কোন ফ্যাসিস্ট কোন নামে কোন ব্যক্তিকে সামনে রেখে কোন দলকে সামনে রেখে এই বাংলাদেশে দাঁড়াতে পারবে না। সংস্কারের ব্যাপারে অনেকে ঢিলা দিচ্ছেন, বলে ইলেকশন আর সংস্কার একসাথে হবে, ক্ষমতায় গিয়ে করব। কিভাবে বুঝলেন কে ক্ষমতায় যাবে? জনগণের ভোট লাগলে পান, তারপরে আপনি ক্ষমতায় যাবেন। অন্য দলের রাজনৈতিক নেতাদের বক্তব্যের পর ইসলামী আন্দোলনের আমির দলীয় নেতাকর্মীদের দেন নির্বাচনকালীন দিক নির্দেশনা। অভিযোগ করেন মৌলিক সংস্কারে কেউ গড়িমসি করছে। ইঙ্গিত ইসলাম ভিত্তিক দলগুলোর জোটগত নির্বাচনের। কারো নাম ধরে সমালোচনা করতে চাই না, তবে পুরনো রাজনৈতিক অপসংস্কৃতি জিয়ে রাখার চেষ্টা সহ্য করা হবে না। এখন ইসলামের পক্ষে যে ক্ষেত্র তৈরি হচ্ছে, এই ক্ষেত্রে যদি আমরা মাঠে ময়দানে সোচ্চার না থাকি, তাহলে এই দেশের ভিতরে মাঠের ভিতরে আগাছা জন্মাবে এবং ফ্যাসিস্টরা আমাদের বাংলাদেশকে কলুষিত করবে। মহাসমাবেশ থেকে সংস্কার, বিচার ও সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন ছাড়াও জনপ্রশাসনকে ঢেলে সাজানো এবং ভারতের সাথে রাষ্ট্রবিরোধী চুক্তি বাতিলেরও দাবি জানায় ইসলামী আন্দোলন বাংলাদেশ। যে দল যত শতাংশ ভোট পাবে সংসদে তাদের সেই অনুপাতে আসন থাকবে। রমিজ হুসাইন, চ্যানেল 24, ঢাকা। সংস্কার নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের নিয়ত জানতে চান বিএনপি নেতারা। আগে স্থানীয় সরকারের ভোটের দাবিকে জাতীয় নির্বাচন পেছানোর ষড়যন্ত্র মনে করেন তারা। বলেন মানুষের মানসিকতার পরিবর্তন এসেছে, তাই নতুন বাংলাদেশে পুরনো রাজনীতি আর চলবে না। মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের অসামান্য অবদান, রাষ্ট্র পরিচালনার নীতি সহ তার কর্মময় জীবন নিয়ে বই প্রকাশ করেছে বেসরকারি সংস্থা ব্রেইন। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে মরক উন্মোচন করা হয় বইটির, যেখানে দলের প্রতিষ্ঠাতার জীবন নিয়ে আলোচনা করেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমদ। কথা বলেন আগামী নির্বাচন ও সংস্কার ইস্যুতে। প্রশ্ন তুলেন ঐকমত্য কমিশনের উদ্দেশ্য নিয়ে। এই সংস্কার তো আজকেই শেষ হবে না। সংস্কার একটি চলমান প্রক্রিয়া এবং এই সংস্কার এমনভাবে তারা করতে চাচ্ছেন যে সংবিধানে আমরা এমন সংস্কার ঢুকাবো কেউ যেন এই সংস্কার আর বিলুপ্ত না করতে পারে। সেটা তো বাইবেল নয়, ধর্মগ্রন্থ নয়। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন তিনি। সংখ্যানুপাতিক পদ্ধতি ও আগে স্থানীয় সরকার প্রতিষ্ঠানে ভোটের দাবিকে জাতীয় নির্বাচন পেছানোর ষড়যন্ত্র বলে মন্তব্য করেন বিএনপির নেতা। আনুপাতিক হারে নির্বাচনের কথা যারা বলছেন তাদের একটা উদ্দেশ্য আছে। যারা স্থানীয় সরকারের নির্বাচন জাতীয় সংসদের নির্বাচনের আগে চায়, তাদের একটু উদ্দেশ্য আছে, হয় নির্বাচন বিলম্বিত করা অথবা বাংলাদেশে নির্বাচন না হওয়া। এদিকে সিলেটে এক অনুষ্ঠানে যোগ দিয়ে দলটির আরেক নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, জাতীয় নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুত তাদের দল। তবে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন সম্ভব নয়। আগের মতো রাজনীতি হবে না, রাজনীতির পরিবর্তন হয়ে গেছে। বাংলাদেশের মানুষের মন মানসিকতা পরিবর্তন হয়েছে, প্রত্যাশা পরিবর্তন হয়েছে, আকাঙ্ক্ষার পরিবর্তন হয়েছে। এটার সাথে যদি আমরা রাজনীতি যারা করি, আমরা যদি চলতে না পারি, আমি পরিষ্কারভাবে আপনাদেরকে বলতে চাই,
তাদের কোনো রাজনীতি বাংলাদেশে থাকবে না। আমির খসরুর অভিযোগ, লুটেরাদের কারণে ধ্বংসের মুখে পড়েছে দেশের ব্যবসা বাণিজ্য। কিন্তু লুটেরা লোকজন, শ্রেণীর লোকজন ব্যবসা বাণিজ্য করেছে। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24। প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম বলেছেন যে সত্যিকারের গণতান্ত্রিক নির্বাচন উপহার দিতে চায় সরকার। প্রশাসনকে সাথে নিয়ে একটি ভালো নির্বাচন আয়োজনের সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। খুলনা সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব জানিয়েছেন। আমরা অবশ্যই বলছি ফ্রি ফেয়ার হবে, ইনক্লুসিভ হবে এবং আপনারা দেখবেন আমরা এটা ডিটারমাইন্ড, এটা কারণ আমরা চাই বাংলাদেশে একটা ডেমোক্রেটিক ট্রানজিশন হোক, জনগণের ম্যান্ডেটে যারা ইলেকশনে জিতবে তারাই এসে ক্ষমতা গ্রহণ করুক, এটা এবং এটা আপনি দেখবেন উৎসবের মতো হবে। একটা চক্রের ভেতর আবদ্ধ পুরো বাংলাদেশ, সেই চক্র ভাঙার সঠিক সময় ছিল অভ্যুত্থান পরবর্তীকাল, কিন্তু তা সম্ভব হয়নি। রাজধানীতে এক অনুষ্ঠানে এসব বলেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। দাবি করেন নির্বাচনে বিপুল পরিমাণ অবৈধ টাকা খরচ হয়, যা দিয়ে প্রভাবিত করা হয় জনগণকে, আর সরকারের সুযোগ সুবিধা নিজেদের মধ্যে ভাগ করে নেন রাজনীতিবিদরা। এসএমই অ্যাসোসিয়েশনের এক অনুষ্ঠানে বক্তব্য দেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারিও। আলোচনা পর্ব শেষে এসএমই খাতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে উদ্যোক্তাদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। এই যে অল্প কিছু মানুষ তারা পলিটিক্যালি নেগোসিয়েশনের মাধ্যমে এই বিষয়গুলো কুক্ষিগত করে রাখে, এই কালচারটা থেকে আমাদের বের হয়ে আসার জন্য আমাদের একটা চক্রের বিরুদ্ধে ফাইট করতে হবে। একটি দল গিয়েছে, আরেকটি বড় দল আমাদেরকে ধরার জন্য অপেক্ষায় আছে। ইনশাল্লাহ আমরা পার্লামেন্টে যাব এবং সরকার গঠন করবে, এটাতে বাংলাদেশের 18 কোটি মানুষের কোনো সন্দেহ, কোনো অবতারণা রাখার প্রয়োজন নেই। একটা সেলফি। আপু এখন কিছু খাওয়াও। এখন ইভিনিং এর চরম ক্রেভিং, চাই কিছু এক্সাইটিং। মিস্টার নুডলস হয় কুকিং, টেস্ট হয় অ্যামেজিং। মিস্টার নুডলস, অ্যামেজিং টেস্ট। মিস্টার নুডলস, এনজয় দ্য বেস্ট। মিস্টার নুডলস, অ্যামেজিং টেস্ট। মিস্টার নুডলস, মিস্টার নুডলস, মিস্টার নুডলস। জুলাই গণ অভ্যুত্থানের প্রথম বার্ষিকীতে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। মগবাজারে কেন্দ্রীয় কার্যালয়ে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করেন। জানান 19 জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ, 16 জুলাই শহীদ আবু সাইদ স্মরণে রংপুরে আলোচনা সভা, 5 আগস্ট স্বৈরাচার পতন উপলক্ষে সারা দেশে গণমিছিল করবে দলটি। এছাড়া মাসব্যাপী আলোচনা সভা, সেমিনার, সিম্পোজিয়াম, আলোকচিত্র প্রদর্শনী সহ নানা আয়োজন থাকবে ছাত্র জনতা অভ্যুত্থানের প্রথম বার্ষিকীতে। 16 জুলাই ঐতিহাসিক দিন, শহীদ আবু সাইদ যার দুঃসাহসী মৃত্যুভয়হীন অকুতভয় চেতনা সারা দুনিয়াকে নাড়া দিয়েছে, সেই স্মরণে আমরা রংপুরে আলোচনা সভা এবং দোয়া অনুষ্ঠানের আয়োজন করেছি। 19 জুলাই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আমরা জাতীয় সমাবেশের ডাক দিয়েছি। মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস ট্রাকের সংঘর্ষে 4 জনের প্রাণ গেছে, আহত হয়েছেন অন্তত 16 জন। গেল রাত 3:30টার দিকে দুর্ঘটনা ঘটেছে। পুলিশ জানায় যে যশোর থেকে ঢাকা যাচ্ছিল হামদান পরিবহনের একটি বাস হাসারা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা পণ্য বোঝাই ট্রাকে এ সময় ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই 2 জন মারা যান। আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে প্রাণ যায় আরও 2 জনের। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করা হলেও পালিয়ে গেছেন চালক এবং হেলপার। অতিরিক্ত গতির কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে ফায়ার সার্ভিস ধারণা করছে। ঘটনাস্থলেই 2 জন মারা যায়, হাসপাতালে 2 জন মারা যায়, বেশ কয়েকজন আহত হয়। আহতদেরকে উদ্ধার করে শ্রীনগর ফায়ার স্টেশন উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেছে। ঢাকায় নামতে যাচ্ছে বুয়েট অনুমোদিত নকশায় 3 চাকার ব্যাটারি চালিত ই-রিকশা। আগস্টের শুরু থেকে প্রাথমিকভাবে দক্ষিণ সিটির পল্টন, ধানমন্ডি এবং উত্তর সিটির উত্তরায় চলবে এই বিশেষ রিকশা। দেয়া হবে অনলাইন লাইসেন্স। রাজধানীতে ব্যাটারি চালিত অটোরিকশার লাগামহীন চলাচল নিয়ে উদ্বিগ্ন অনেকেই।
অলিগলি থেকে শুরু করে প্রধান সড়কে নিরাপত্তা ঝুঁকি নিয়ে চলাচল করা এসব অটোরিকশা নিয়ন্ত্রণ ও নিরাপদ করার সমাধান খোঁজা হচ্ছে বেশ কিছুদিন ধরেই। এই ক্ষেত্রে ঢাকা 2 সিটি কর্পোরেশনের উদ্যোগে এগিয়ে এসেছে দেশের শীর্ষ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বুয়েট। বিশ্ববিদ্যালয়টির কারিগরি দল ব্যাটারি চালিত ই-রিকশার কাঠামো ও ব্রেকে এনেছে পরিবর্তন, যা অনেকাংশেই যাত্রী ও চালককে দেবে সুরক্ষা। এসব ই-রিকশা আগামী আগস্ট মাস থেকে প্রাথমিকভাবে চলাচল করবে রাজধানীর পল্টন, ধানমন্ডি ও উত্তরা এলাকায়। ঢাকা উত্তরের নগর ভবনে ই-রিকশার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে ডিএনসিসি প্রশাসক জানান, অনুমোদনহীন রিকশা ধীরে ধীরে সরিয়ে দেওয়া হবে। অর্গানিক্যালি আমরা আস্তে আস্তে মার্কেটে যাবে, কারণ যারা কিনবেন তারও ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি প্রস্তুতির একটা ব্যাপার আছে। বাট টার্গেট হচ্ছে আমরা অগাস্ট মাসের প্রথম সপ্তাহ থেকে আমরা এটা মার্কেটে দেওয়া শুরু করবো, এবং অগাস্ট মাসের প্রথম থেকেই অন্য যে রিকশাগুলো এই জোনে থাকবে তাদের চলাচলটা আমরা আস্তে আস্তে গ্র্যাজুয়ালি রেস্ট্রিক্টেড করবো। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ই-রিকশার ক্ষেত্রে লাইসেন্সের ব্যবস্থা থাকবে, যা হবে অনলাইনের মাধ্যমে। প্রত্যেক চালকের জন্য রাখা হবে প্রশিক্ষণের ব্যবস্থা। পুরো প্রক্রিয়াটা অনলাইনে হবে। রিকশা অ্যাপ নামে আমরা একটা অ্যাপ ইন্ট্রোডিউস করবো এবং একটা ওয়েবসাইট থাকবে, তার মাধ্যমে পুরো প্রক্রিয়াটা হবে। আমাদের রিকশাগুলোতে কিউআর কোড থাকবে। কিউআর কোড দিয়ে এই যে আমাদের ট্রাফিক পুলিশ যে রেগুলেশনসের মধ্যে তাদেরকে আনবে, কিউআর কোডটা স্ক্যান করলে সব ইনফরমেশন চলে আসবে। আমাদের ট্রেনাররা সেটা ইউজ করতে পারবেন। ই-রিকশার মাধ্যমে ঢাকার সড়কে কিছুটা হলেও শৃঙ্খলা ফিরবে বলেও মনে করেন স্থানীয় সরকার উপদেষ্টা। প্রপার অ্যাকশন প্ল্যান নিয়েছে যে কিভাবে এটার বাস্তবায়নটা হবে। আশরাফুল আলম আকাশ, চ্যানেল 24, ঢাকা। শিপ রিসাইক্লিং ইয়ার্ডগুলো গ্রিন করার সময়সীমা শেষ হয়েছে 25 জুন। হংকং কনভেনশন এই গ্রিন করার সময়সীমা বেঁধে দিয়েছিল, কিন্তু এই সময়সীমার মধ্যে গ্রিন হয়েছে মাত্র 12টি ইয়ার্ড। উদ্যোক্তারা বলছেন যে পর্যাপ্ত সরকারি সহায়তা যেহেতু পাওয়া যাচ্ছে না, সেজন্য এই দুরবস্থা। এবং সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা শঙ্কা করছেন তোলা যে কমপ্লায়েন্স প্রক্রিয়ার আওতায় থাকা 18টি সহ 39টি ইয়ার্ড ঘিরে তৈরি হতে পারে ব্যবসায়িক অনিশ্চয়তা। সহকর্মী ফখরুল ইসলাম রিপোর্ট করেছেন। 2009 সালের মে মাসে হংকং কনভেনশনে বিশ্বব্যাপী শিপ রিসাইক্লিং ইয়ার্ডগুলোকে গ্রিন বা নিরাপদ করার সিদ্ধান্ত হয়েছিল, যার সময়সীমা শেষ হয়ে গেল বুধবার। এ সময়ে বাংলাদেশে গ্রিন হয় 12টি ইয়ার্ড। পৃথিবীতে সমুদ্রগামী জাহাজ কাটায় শীর্ষে বাংলাদেশ, দ্বিতীয় অবস্থানে ভারত। দেশটি 115, তুর্কি 14 আর চীন 2টি ইয়ার্ড গ্রিন করে নেয়। জাইকার মতো বিদেশি সংস্থার সহায়তায় এইসব দেশের সরকার স্বল্প সুদে ঋণের ব্যবস্থা করলেও ব্যতিক্রম বাংলাদেশ, যেখানে অর্থের ব্যবস্থা করতে হয় ইয়ার্ড মালিকদেরই। ফলে তেমন গতি পায়নি গ্রিন ইয়ার্ড বাস্তবায়ন। জাইকার প্রতিনিধিও ওনারা বিভিন্ন সময় এখানে আমাদের ইয়ার্ড ভিজিট করেছে, মিনিস্ট্রি অফ ইন্ডাস্ট্রিতে ওনাদের সাথে জয়েন্ট কোলাবোরেশন আমরা মিটিংও করেছি, কিন্তু গভর্নমেন্ট থেকে আমরা আজ পর্যন্ত আমরা কোনো সহযোগিতা আমরা পাইনি। এই পর্যন্ত যে কয়েকটা ইয়ার্ড গ্রিন ইয়ার্ডের সার্টিফিকেট পেয়েছে, আমাদের নিজস্ব ফান্ডিং থেকে আমরা এই টাকাটা আমরা স্পেন্ড করেছি। ইয়ার্ড মালিকদের সংগঠন বিএসবি এর তথ্য মতে 30টির মতো ইয়ার্ড চালু থাকলেও অস্তিত্ব আছে 51টির, যার মধ্যে গ্রিন হওয়া 12টির বাইরে 18টি রয়েছে এ প্রক্রিয়ায়। বাকি 21টিও কার্যক্রম শুরুর অপেক্ষায়। সংশ্লিষ্টরা বলছেন 25 জুনের মধ্যে গ্রিন হওয়ার সুযোগ কাজে লাগাতে না পারায় 39টি ইয়ার্ড পড়তে পারে ব্যবসায়িক ঝুঁকিতে। যদি কমপ্লায়েন্ট প্রসেসে জাহাজ ডেমোলিশন করতে হয়, রিসাইক্লার মানে আপনার ওনাররা তারা প্রেফার করবে হচ্ছে ইন্ডিয়ান ইয়ার্ডগুলোতে পাঠাতে। সো এইটা একটা বিরাট ইম্প্যাক্ট আমাদের বাংলাদেশের জন্য। হংকং কনভেনশনে অনুস্বাক্ষর করেছিল 24টি দেশ, যাদের অনেকেই আগামীতে জাহাজ কাটায় আসতে চায়। ফলে সহসা গ্রিন না হওয়া ইয়ার্ডগুলোর ব্যবসা চলে যেতে পারে নতুন উদ্যোক্তাদের হাতে। অবশ্য সরকারের শিপ রিসাইক্লিং বোর্ড বলছে, ঋণ সহায়তার পূর্বশর্ত ইয়ার্ডের উন্নয়ন। এই লক্ষ্যে কাজ চলছে নরওয়ের সাথে। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম। দর্শক, আরেকটা বিরতির সময় হলো, সাথেই থাকুন, একটু পরেই ফিরব।